আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ সিমেন্ট এবং সিমেন্ট রিলেটেড যত কিছু আছে সবগুলো নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করব। তো প্রথমে দেখে নিই সিমেন্ট কী জিনিস। সিমেন্ট ইউজুয়ালি মিনস পোর্টল্যান্ড সিমেন্ট। আমরা যে সিমেন্টটা বলি সেটা সাধারণত পোর্টল্যান্ড সিমেন্ট উইথ সেট আন্ডার ওয়াটার, যেটা পানির নিচেও সেট হইতে পারে। হার্ড অ্যান্ড কুইকলি, খুব দ্রুত এটা হার্ড হয় এবং অ্যাটেন্স স্ট্রেংথ, এটা খুব দ্রুত হার্ড হয় এবং খুব ভালো একটি স্ট্রেংথ গেইন করতে পারে। কম্পারেটিভলি লাইম, চুনের তুলনায় এটা বেশি স্ট্রেংথ গেইন করতে পারে। সিমেন্ট ডিফার ফ্রম লাইম বাই প্রপার্টি অফ দ্য স্ল্যাক। স্ল্যাকিংয়ের দিক দিয়ে এটা একটু ডিফার করে, কারণ হচ্ছে লাইম যদি আপনি বাইন্ডিং মেটেরিয়াল দ্বারা ইউজ করেন, বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে, সেক্ষেত্রে স্ল্যাকিং ঘটবে লাইমের, কিন্তু সিমেন্টে কোনো স্ল্যাকিং ঘটে না। অ্যান্ড রিকোয়ার্স মোর স্ট্রেংথ অন সেটিং, এবং সিমেন্ট লাইমের তুলনায় বেশি স্ট্রেংথ গেইন করতে পারে। The setting power of cement is more than that of the lime, but cement is similar in many respects to a good quality of hydraulic lime. আমি যে কথাটা বললাম, সিমেন্টে লাইমের চেয়ে বেশি স্ট্রেংথ গেইন করতে পারে, আর সিমেন্টের মধ্যে স্ল্যাকিং ফাংশন ঘটে না, কিন্তু লাইমে ঘটে। এই হচ্ছে মোটামুটি সিমেন্ট আর লাইমের মধ্যে যদি আমরা কম্পারেটিভ একটি স্টাডি বলি। এখন আমরা দেখি যে একটা সিমেন্টের মধ্যে কী কী কনস্টিটিউয়েন্টগুলো থাকে। ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি পরিমাণ থাকে লাইম থেকে প্রায় 63%। তারপর হচ্ছে সিলিকা থাকে 22%, অ্যালুমিনা থাকে 6%। আমরা যদি একটু সাম আপ করি, সিলিকা 63, সিলিকা 22, লাইম 63, তো যোগ করলে এখানে 60 আর 22 80, আর অ্যালুমিনিয়াম 6, প্রায় 90% ইনগ্রেডিয়েন্ট এই তিনটা দ্বারা গঠিত, লাইম, সিলিকা, অ্যালুমিনা। পাশাপাশি আয়রন অক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে 2.5%, সালফার ট্রাইঅক্সাইড থাকে 1.5%, অ্যালকালাইন্স থাকে মোটামুটি 0.5%-এর মতো। তো এই হচ্ছে কনস্টিটিউয়েন্টগুলো। পরীক্ষাতে অনেক সময় আসে যে একটা সিমেন্টের কনস্টিটিউয়েন্টগুলো কি। সিম্পলি যদি বলি, লাইম 63%, সিলিকা 22%, অ্যালুমিনিয়া 6%, আয়রন অক্সাইড 3%, ম্যাগনেসিয়াম অক্সাইড 2.5%, সালফার ট্রাইঅক্সাইড 1.5%, আর অ্যালকালাইন্স বা অ্যালকালিস হচ্ছে 0.5%. The lime, silicon, and iron oxide impart strength of the cement. মধ্যে যে এই লাইম 63%, সিলিকা 23%, আর আয়রন অক্সাইড, এই তিনটা জিনিসই মূলত সিমেন্টের স্ট্রেংথের জন্য দায়ী। হোয়াইল অ্যালুমিনিয়া গিভস কুইক সিটিং প্রপার্টি। আর অ্যালুমিনিয়াটা কিসের জন্য কাজে লাগে? অ্যালুমিনিয়াটা কাজে লাগে আমাদের দ্রুত সেটেল হওয়ার জন্য। দ্য অ্যালকালাইন্স হোয়েন ইন অ্যাক্সেস, যদি অ্যালকালিস পরিমাণ আমরা যেখানে নর্মালি থাকে 0.5%, তার চেয়ে যদি বেশি হয়, দেন কজ ইফ্লোরেসেন্স। ইফ্লোরেসেন্স কী জিনিস? সাদা সাদা দানা দেখা যায়। ধরুন যে আপনি যে সিমেন্টের মধ্যে অ্যালকালাইস বেশি থাকবে, ওইটা দ্বারা যদি আপনি প্লাস্টারিং করেন, সেক্ষেত্রে ইফ্লোরেসেন্স বা সাদা সাদা দানাদার পদার্থ দেখা যাবে। ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড সালফার ট্রাইঅক্সাইড আর নট ডিজারেবল ইন এক্সেস অ্যামাউন্ট। ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডটাও বেশি পরিমাণে ডিজারেবল না। বাদ বাকি লাইম, সিলিক এবং আয়রন অক্সাইড যত বেশি থাকবে স্ট্রেংথ তত বেশি হবে। আর এখন আমরা দেখি যে কীভাবে সিমেন্ট তৈরি করা হয়। দ্য ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট কনস্টিটিউটস অফ গ্রাইন্ডিং দ্য র মেটেরিয়ালস। হতে পারে ক্যালকারিয়াস আর আর্জিলেসিয়াস, এই দুই টাইপের স্টোন মেটেরিয়ালসগুলোকে আগে মিক্সিং করা হয়। ক্যালকারিয়াস মেটেরিয়ালের মধ্যে ক্যালকারিয়াস আর আর্জিলেসিয়াস, এই দুটো মেটেরিয়ালের মধ্যেই স্টোন লাইক এই মেটেরিয়ালগুলোর মধ্যে সিলিকা, অ্যালুমিনা এবং আয়রন অক্সাইড থাকে। তো এগুলো যখন আপনি মিক্স করবেন, একটা নির্দিষ্ট পরিমাণে মিক্স করা লাগবে। করার পর ইট ইজ দেন বার্নড ইন্টু লার্জ রোটারি ক্লিন অ্যাট টেম্পারেচার 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপর আপনার এটা বার্ন পুরানো লাগবে। আপনি ক্যালকারিয়াস মেটেরিয়াল আর আর্জিলেসিয়াস মেটেরিয়াল যখন মিক্সিং করলেন, মিক্সিং করে হিট দিলেন 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। when the material sinters and partially fused into balls known as clinker, যখন 1500 ডিগ্রি তাপমাত্রা আপনি হিট করবেন, তখন এটা একদম গলে যাবে। গলে যে বল আকৃতির একটা শেপ আসবে, ওটাকে আমরা বলি ক্লিঙ্কার। তারপরে ক্লিঙ্কারটাকে কুল করা হয়। দ্য ক্লিঙ্কার ইজ কুলড অ্যান্ড গ্রাউন্ড টু ফাইন পাউডার উইথ সাম জিপসাম অ্যাডেড। এই যে ক্লিঙ্কারগুলো তৈরি হলো, ক্যালকারিয়াস মেটেরিয়ালস আর আর্জিলেসিয়াস মেটেরিয়ালসগুলো মিক্সিং করে যখন আমরা ফিউজড করলাম, তখন বল আকৃতির হলো, ওটাকে বলতেছি ক্লিঙ্কার। আর ক্লিঙ্কারগুলোকে কুল করলাম, কুল করে পাউডার আকৃতির করে ফেলবো। একদম পাউডার করার পর ওইগুলোর সাথে আমরা জিপসাম অ্যাড করবো। অ্যান্ড দ্য রেজাল্টিং প্রোডাক্ট
ইজ কমার্শিয়ালি পোর্টল্যান্ড সিমেন্ট। তো এই যে আমরা জিপসাম অ্যাড করলাম, করার পরেই আমাদের বাজারে যে আমরা সিমেন্ট বিক্রি করি ওই সিমেন্ট তৈরি হয়ে গেল। দ্য ক্যালসিয়াম সালফেট ইন দ্য ফর্ম অফ জিপসাম ইউজুয়ালি 1 to 3% ইজ অ্যাডেড ইন অর্ডার টু লেন্থেন দ্য ইনিশিয়াল সিটিং টাইম অফ দ্য সিমেন্ট। এটা মনে রাখবেন, ক্যালসিয়াম সালফেটটা জিপসাম আকারে ইউজ করা হয়। ক্যালসিয়াম সালফেট জিপসাম আকারে ইউজ করা হয় 1 থেকে 3% মতো। আর এটা করলে কী হবে, ইনিশিয়াল সিটিং টাইমটা লেনদেন হবে। ধরুন যে ইনিশিয়াল সিটিং টাইম যদি থাকে 30 মিনিট, তো জিপসাম অ্যাড করলে এটা একটু বেড়ে যাবে, হতে পারে যে 35 মিনিট আর 40 মিনিট এরকম। দ্য সিমেন্ট ক্লিংকার্স কনসিস্ট অফ দ্য ফলোইং মেজর কম্পোনেন্টস। আমরা যে ক্লিংকার্স তৈরি করলাম ক্যালকারিয়াস আর আর্জিলিয়াস মেটেরিয়ালসগুলোকে ফিউজ করে, তো ওটা মেইন 3টা কম্পোনেন্ট হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, এটা আসলে 40% হবে, 40%। তারপর ডাই ক্যালসিয়াম সিলিকেট 32%, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট 10.5%, আর টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট 9%। তো ভালো করে যদি আমরা লক্ষ্য করি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট আর ডাই ক্যালসিয়াম সিলিকেট এই দুইটাই কিন্তু মোটামুটি প্রায় 72%-এর মতো দখল করে আছে একটা সিমেন্টের। তো এছাড়া আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আর হচ্ছে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। দ্য সিটিং অ্যান্ড হার্ডেনিং সিমেন্ট পেস্ট ইজ মেইনলি ডিউ টু দ্য হাইড্রেশন অ্যান্ড হাইড্রোলাইসিস অফ দিস কম্পোনেন্টস। এই যে কম্পোনেন্টগুলো আছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট আর ডাইক্যালসিয়াম সিলিকেট, এগুলোর হাইড্রেশনের ফলেই সিমেন্টগুলো সেট হয়, হার্ড হয়। ইট মে বি নোটেড দ্যাট দ্য গ্রেটার দ্য পার্সেন্ট অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট, এই ট্রাইক্যালসিয়াম সিলিকেট যেটা 40% আছে, একটা পার্সেন্টেজ যত বেশি থাকবে দ্য বেটার উইল বি দ্য সিমেন্ট, সিমেন্টটা তত ভালো হবে। আবার বলতেছি, ট্রাইক্যালসিয়াম সিলিকেট যত বেশি হবে আমাদের সিমেন্টের স্ট্রেংথ, দ্য বেটার উইল বি সিমেন্ট, সিমেন্ট তত ভালো হবে। দ্য ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট কম্পোনেন্টস আর রেসপন্সিবল ফর দ্য ইনিশিয়াল সিটিং অফ দ্য টাইম অফ দ্য সিমেন্ট। আর ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আর টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট, এই যে দুটো জিনিস আছে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আর টেট্রা অ্যালুমিনোফেরেট 10.5% আর 9%, ওরাই সাধারণত ইনিশিয়াল সিটিং টাইমের জন্য দায়ী। আমরা যদি এখন টেস্টিংগুলো দেখি যে সিমেন্টের কী কী টেস্ট আছে। নাম্বার 1 হচ্ছে ফাইননেস টেস্ট। দিস টেস্ট ইজ কন্ডাক্টেড টু চেক দ্য প্রপার গ্রিন্ডিং অফ দ্য সিমেন্ট, সিমেন্টের গ্রিন্ডিংটা ভালোভাবে হয়েছে কিনা, দলা পেকে আছে কিনা, এটা চেক করার জন্য আমরা এই ফাইনেস টেস্টটা করি। দ্য ফাইনেস অফ সিমেন্ট ইজ টেস্টেড আইদার বাই সিপ মেথড অর এয়ার পারমিবিলিটি মেথড। দুই পদ্ধতি করা যেতে পারে, সিপ মেথড অথবা এয়ার পারমিবিলিটি মেথডের মাধ্যমে। তো ফাইননেস টেস্ট করার সময় যদি আমাদের এই যে সিপ মেথডের মাধ্যমে যখন আমরা এই সিমেন্টগুলোকে চালুর মাধ্যমে ছাগার পর যদি আমাদের চালুনিতে 10%-এর বেশি সিমেন্ট থাকে, তখন বুঝতে হবে যে এটা খুব ভালো গ্রিন্ডিং হয় নাই, এটার ফাইননেস ততটা ভালো না। দ্য পার্সেন্টেজ অফ রেসিডিউ লেফট আফটার সিভিং গুড পোর্টল্যান্ড সিমেন্ট ইন 19 মাইক্রনস, 90 মাইক্রনস সিবের সাইজের মতো যদি আমরা এই সিমেন্টগুলোকে ছাকার পর যদি 10%-এর বেশি রিটেইন করে বা থেকে যায়, তখন আমরা বলবো যে এটার গ্রিন্ডিং ভালো হয় নাই। পোর্টল্যান্ড সিমেন্ট শুড নট হ্যাভ স্পেসিফিক সার্ভিস লেস দেন 20-150 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, মানে হচ্ছে 1 গ্রামে 2250 সেন্টিমিটার পর্যন্ত স্প্রেড করতে পারবে একটা গুড সিমেন্ট, কমপক্ষে 2250 সেন্টিমিটার। ইফ ফাউন্ড বাই এয়ার পারমিবিলিটি মেথড। তো এই যে আমরা একটা বললাম ফাইনেস টেস্টটা দুটো মেথডে করা, একটা হচ্ছে সিপ মেথড, হচ্ছে পারমিবিলিটি মেথড, এয়ার পারমিবিলিটি মেথড। তো সিপ মেথডে করলে 10%-এর বেশি যদি থাকে তার মানে একটা ফাইনেস ভালো না। আর যদি 2250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম এর চেয়ে নিচে এয়ার পারমিবিলিটি মেথডের রেজাল্ট আসে, তার মানে বুঝতে হবে যে স্পেসিফিক সার্ভিসটা খুব একটা ভালো না। তারপর আছে আমরা কনসিস্টেন্সি টেস্ট, আমরা এক্সপেরিমেন্ট করেছি অলরেডি। তো কনসিস্টেন্সি টেস্ট হচ্ছে দিস টেস্ট ইজ কন্ডাক্টেড টু ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার, যে কতটুকু পানি লাগবে ফর প্রিপারিং সিমেন্ট পেস্ট অফ স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি পানির একটা সিমেন্টের পেস্ট তৈরি করতে কতটুকু পানি লাগবে, কত পার্সেন্টেজ, ওইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। দ্য কনসিস্টেন্সি টেস্ট ইজ পারফর্ম উইথ দ্য হেল্প অফ দ্য ভিকেট অ্যাপারাটাস with which determines the initial and final sitting time and normal consistency of the cement. এটা আমরা এক্সপেরিমেন্ট 1 আর 2 তে করছি। The initial sitting time, এটা ইম্পর্টেন্ট জিনিস, the initial sitting of ordinary and rapid hardening cement should not less than 30 minutes. ইনিশিয়াল সিটিং টাইম
অর্ডিনারি আর র্যাপিড হার্ডিং সিমেন্টের ক্ষেত্রে 30 মিনিটের কম হবে না। আবার বলতেছি অর্ডিনারি আর র্যাপিড হার্ডিং সিমেন্টের জন্য 30 মিনিটের কম হবে না। দ্য ফাইনাল সিটিং টাইম অফ অর্ডিনারি অ্যান্ড র্যাপিড হার্ডিং সিমেন্ট শুড নট বি মোর দেন 10 আওয়ার্স। ফাইনাল সিটিং টাইম 10 ঘন্টার বেশি হবে না কার? অর্ডিনারি সিমেন্ট আর র্যাপিড হার্ডিং সিমেন্টের। আর নর্মাল কনসিস্টেন্সি অফ পোর্টল্যান্ড সিমেন্ট হবে 25%, নিয়ারলি 25%, এক্স্যাক্টলি না 25 না, অ্যারাউন্ড 25 কাছাকাছি হবে। এখন 3 নম্বর টেস্ট হচ্ছে সাউন্ডনেস টেস্ট। This test is carried out to detect the presence of uncombined lime and magnesium cement. যে আমাদের সিমেন্টে কী পরিমাণ আনকম্বাইন্ড লাইম আর ম্যাগনেসিয়াম আছে এটা চেক করার জন্য আমরা সাউন্ডনেস টেস্ট করি, হুইচ কজ দ্য এক্সপানশন অফ দ্য সিমেন্ট। এইগুলোর কারণে এটা যদি মিক্সিং না হয়, কম্বাইন্ড না হয়, সেক্ষেত্রে সিমেন্টের এক্সপানশন ঘটে। দ্য সাউন্ডনেস অফ সিমেন্ট ইজ টেস্টেড উইথ লা সাথে অ্যাপারেটাস। এটা পরীক্ষাতে প্রায় আসে যে সাউন্ডনেস টেস্ট কী পদ্ধতিতে বা কী অ্যাপারেটাস মাধ্যমে করা হয়? লা সাতিলিয়ার অ্যাপারেটাস দ্বারা করা হয়। The expansion should not exceed 10 millimeter for any type of Portland cement. সাউন্ডনেস টেস্ট করার সময় রেজাল্ট কোনোভাবেই 10 মিলিমিটারের বেশি আসবে না। টেনসাইল স্ট্রেংথ অফ সিমেন্ট 4 নম্বর এক্সপেরিমেন্ট বা সিমেন্টের চতুর্থ টেস্ট যেটা। দিস টেস্ট ইজ ক্যারিড আউট অন স্ট্যান্ডার্ড ব্রিকুইটার্স মেড অফ গুড Portland সিমেন্ট। স্ট্যান্ডার্ড স্যান্ড মর্টার 1:3 রেশিওতে মিক্স করা হয় টু ডিটারমিন দ্য টেনসাইল স্ট্রেংথ অফ সিমেন্ট। এখন মনে রাখার বিষয় যেটা যে সিমেন্টের তো আসলে মেইন কাজ টেনসাইল স্ট্রেংথ রেসিস্ট করে না, কাজ হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ রেসিস্ট করে। তারপরে টেস্টটা করা হয় চেক করার জন্য যে কতটুকু টেনসাইল আসলে নিতে পারে। তো 3 দিন এবং 7 দিনের সময় সাধারণত চেক করে দেখা হয় যে কতটুকু টেনসাইল স্ট্রেংথ নিতে পারে। দ্য অ্যাভারেজ টেনসাইল স্ট্রেংথ আফটার 3 and 7 days of curing should not be less than 2 নিউটন পার মিটার স্কোয়ার। 3 দিনের সময় 2 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর 7 দিনের সময় 2.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কম্প্রেসিভ স্ট্রেংথ এটা তো আমরা করলাম, যে কীভাবে করতে হয় আমাদের দেখাইছি আমি। দিস টেস্ট ইজ carried out on this standard cube made of good Portland cement standard sand mortar 1:3 রেশিও। তো ইম্পর্টেন্ট বিষয় যেটা, অ্যাভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দিস কিউব শুড নট বি লেস দেন 11.5। ভালো সিমেন্টের যে কম্প্রেসিভ স্ট্রেংথ এটা 11.5 নিউটন পার মিলিমিটার কম হবে না, এবং তৃতীয় দিনের সময় 17.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, 7 দিনের সময় 17.5-এর কম হবে না। আবার বলতেছি আমি একটু সহজ করে, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করে আপনি তৃতীয় দিনে যে রেজাল্টটা পাবেন সেটা 11.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের কম হবে না যদি ভালো সিমেন্ট হয়, আর 17.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের কম হবে না সপ্তম দিনে যদি আপনি টেস্ট করেন কম্প্রেসিভ স্ট্রেংথ। তো আমাদের সাধারণত আমরা এই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টটাই বেশি করি, কারণ আমাদের সিমেন্টের কাজ হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ রেসিস্ট করা। তো এই হচ্ছে মোটামুটি সিমেন্টের পড়াশোনা। আরও যদি একটু দেখি মর্টার অ্যান্ড কনক্রিট, মর্টারের মধ্যে কী থাকবে? লাইম, সুরকি, ওয়াটার সবগুলো মিক্সচার থাকবে। তো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, দ্য কংক্রিট ইজ এ মিক্সচার অফ সিমেন্ট স্যান্ড অ্যান্ড ব্রিক। এটা আমি আগে বলছিলাম। কংক্রিট হচ্ছে একটা আর্টিফিশিয়াল স্টোন লাইক মেটেরিয়াল, যার মধ্যে কোর্স এগ্রিগেট থাকবে, ফাইন এগ্রিগেট থাকবে এবং বাইন্ডার্স থাকবে। বাইন্ডার্স হচ্ছে আমাদের সিমেন্ট, কোর্স এগ্রিগেট হচ্ছে বড় বড় দানা, আর ফাইন এগ্রিগেট হচ্ছে আমাদের স্যান্ড। তো এখন আমরা যদি একটু দেখি, দ্য ওয়ার্কেবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি অফ সিমেন্ট কংক্রিট ইউজুয়ালি ইমপ্রুভড বাই ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট। আপনি যত বেশি সিমেন্ট অ্যাড করবেন, ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে কাজ করার যে ইজিনেস বা ইজিনেস, মানে কত দ্রুত কাজ করতে পারবেন, ওইটা ডিপেন্ড করে আপনার সিমেন্টের পরিমাণের উপর। সিমেন্ট যত বাড়ায় দেবেন ওয়ার্কেবিলিটি তত বাড়বে, সিমেন্ট যত কমায় দেবেন ওয়ার্কেবিলিটি তত কমবে। দ্য ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ফর ডিউরেবল কংক্রিট ইজ 0.8 ওয়াটার সিমেন্ট রেশিও। আবার বলতেছি ওয়াটার সিমেন্ট রেশিও, আপনি যদি 8 কেজি 8 লিটার ওয়াটার নেন, সেক্ষেত্রে আপনার 10 কেজি সিমেন্ট যদি নেন, ওইটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। মানে ওয়াটারের ওয়েট ভাগ সিমেন্টের ওয়েট, এটা যে একটা অনুপাত, ওটাকে আমরা বলতেছি ওয়াটার সিমেন্ট রেশিও। এটি হচ্ছে 0.8। ম্যাক্সিমাম এত হইতে পারবে, তার বেশি আপনি ওয়াটার দিতে পারবেন না। দ্য ডেন্সিটি অফ কংক্রিট ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ সাইজ অফ দ্য গ্রেড। এগ্রিগেটের সাইজ যত বড় হবে, কংক্রিটের স্ট্রেংথ এবং কংক্রিটের স্ট্রেংথ ডেন্সিটি তত বেশি হবে। দ্য শ্রিঙ্কেজ অফ কংক্রিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কংক্রিট কন্টেন্টস অফ সিমেন্ট। শ্রিঙ্কেজ যে হয় কংক্রিটে, এটা সিমেন্টের কন্টেন্টের উপর নির্ভরশীল। কন্টেন্ট অফ সিমেন্ট যদি বেশি হয়, শ্রিঙ্কেজ বেশি হবে। অ্যান্ড ওয়াটার অ্যাট দ্য টাইম অফ মিক্সিং, ইট ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ দ্য পার্সেন্ট অফ সিমেন্ট। সিমেন্টের পরিমাণ যত বেশি হবে, শ্রিঙ্কেজ তত বেশি হবে। দ্য শ্রিঙ্কেজ অফ অর্ডিনারি সিমেন্ট ইজ অ্যাবাউট 0.3 to 6 millimeter per minute. দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ কংক্রিট ইজ অলমোস্ট দ্য সেম ফর দ্য স্টিল। তো অনেক সময় অনেকে বলে যে কংক্রিটে সিমেন্ট আর স্টিল কেন ব্যবহার করে, কারণ স্টিলের এক্সপানশন, থার্মাল এক্সপানশন, আর আমাদের কংক্রিটের থার্মাল এক্সপানশন মোটামুটি সেম, সেই জন্য বন্ডিংটা ভালো হয়। যদি একই রকম হয় তো সেক্ষেত্রে দেখা যেত যে স্টিল বেশি এক্সপানশন করতেছে কিন্তু কংক্রিট করতেছে না, তখন
বন্ডিং বা বন্ড স্ট্রেস যেটা আসলে ফিল করতো। তো এই তো মোটামুটি সিমেন্টের পড়াশোনা। আর যদি একটু দেখি আমরা ফাংশন অফ ইনগ্রেডিয়েন্ট, যে লাইমের কাজ কী সিমেন্টের মধ্যে, ইট মেক্স দ্য সিমেন্ট সাউন্ড স্ট্রং, স্ট্রং করার জন্য লাইম লাগে। দ্য লাইম ইস এক্সিস কোয়ান্টিটি মেক্স দ্য আনসাউন্ড, আনসাউন্ড মানে সাইজ শেপ সুন্দর হবে না। যদি লাইমের পরিমাণ চুনের পরিমাণ খুব বেশি দেন তাহলে সাইজ শেপ এগুলো সুন্দর হবে না, মানে সাউন্ড হবে না, স্ট্রং হবে না খুব বেশি। সিলিকা, ইট ইমপ্রুভ দ্য স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট, এই সিলিকাটাই মূলত সিমেন্টের স্ট্রেংথ প্রোভাইড করে। ডিউ টু দ্য ফর্মেশন অফ ডাইক্যালসিয়াম and ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম আর ট্রাইক্যালসিয়াম সিলিকেট আমি বলছিলাম যে একটা 40%, একটা 32%, এই দুইটাই মূলত সিমেন্টের স্ট্রেংথ এর জন্য দায়ী। দ্য সিলিক ইন এক্সেস কোয়ান্টিটিস কজ দ্য সিমেন্ট সেট স্লোলি, এখন যদি খুব বেশি পরিমাণ আপনি সিলিকেতে দেন তাহলে প্রবলেম, কী প্রবলেম, খুব আস্তে আস্তে সেট হবে। অ্যালুমিনাইট প্রোভাইডস কুইক সেটিং প্রপার্টি, অ্যালুমিনিয়াম থাকলে খুব দ্রুত সেট হবে। আয়রন অক্সাইডের মতো কালারের জন্য দায়ী। প্রোভাইডস কালার, হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট। ইট অলসো হ্যাভ দ্য ফিউশন অফ র মেটেরিয়ালস ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং দ্য সিমেন্ট। আয়রন অক্সাইড যখন আপনি মিক্সিংয়ের সময় তখন কী হবে, মিক্সিংটা ভালো হবে এবং গলনে ফিউশনের সময় হেল্প করবে। অন্যান্য যে ক্যালকারিয়াস আর্জিলিসিলাস মেটেরিয়ালস আমি বলছিলাম যোগ করতে হয় তখন ওটা ভালো হবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের কাজ কি, হার্ডনেস আর হচ্ছে কালার দ্য সিমেন্ট। এখন হার্ডনেস কী জিনিস, হার্ডনেস হচ্ছে আপনি যখন নখ দিয়ে স্কেচ করবেন সিমেন্টের একটা পেস্টের মধ্যে তখন যদি রেসিস্ট করতে পারে তো এটা হচ্ছে হার্ড মেটেরিয়াল, আর যদি রেসিস্ট করতে না পারে এটা হচ্ছে সফট মেটেরিয়ালস। সালফার ডাইঅক্সাইডের কাজ কি, ইট মেক্স দ্য সিমেন্ট সাউন্ড ওয়ান প্রেজেন্ট ইজ ভেরি স্মল কোয়ান্টিটি, খুব কম পরিমাণে যদি থাকে তাহলে সালফার ডাইঅক্সাইডটা ভালো, এটা সাউন্ড সিমেন্ট তৈরি করতে কাজে লাগে। যদি আবার বেশি পরিমাণে থাকে সালফার ডাইঅক্সাইড মেক দ্য সিমেন্ট আনসাউন্ড, তাহলে সালফার ডাইঅক্সাইড খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। অ্যালকালিস এর কাজ কি, দিস শুড বি প্রেজেন্ট ইন স্মল কোয়ান্টিটিস, আমি আগে দেখাইছিলাম অ্যালকালি যদি বেশি থাকে, অ্যালকালি মানে হচ্ছে ওই ক্ষার পদার্থ যদি বেশি থাকে তাহলে ইফ্লোরিসেন্স ঘটবে। দি অ্যালকালি ইন এক্সিডেন্ট উইল কজ ইফ্লোরিসেন্স। কনস্টিটিউটিভ কম্পোনেন্ট বা কম্পোজিশন অফ সিমেন্ট ক্লিঙ্কার, কী কী জিনিস থাকে সিমেন্ট ক্লিঙ্কারের মধ্যে, ক্লিঙ্কার কী জিনিস আমি দেখাইছি, আবার বলতেছি। ক্যালকারিয়াস আর আর্জিলিসিলাস মেটেরিয়াল যখন আপনি অ্যাড করবেন তখন পূর্ণ সঠিক তাপমাত্রায় যে একদম গোলে বল আকৃতির জিনিসগুলো তৈরি হবে সেটাকে আমরা বলবো ক্লিঙ্কার। ক্লিঙ্কারের কনস্টিটিউয়েন্ট বা কম্পোজিশনগুলো কি, 40% থাকবে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, 32% থাকবে ডাইক্যালসিয়াম সিলিকেট। তো এই দুটোই মূলত স্ট্রেংথের জন্য দায়ী। আর ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট যেটা, সেটা আসলে ইনিশিয়াল সিটিং টাইমের জন্য দায়ী, আর এটাই সবার আগে পানির সাথে বিক্রিয়া করে। দ্য প্রেজেন্স অফ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট কজ ইনিশিয়াল সিটিং অফ সিমেন্ট, ইট রিয়েক্ট ফাস্ট উইথ ওয়াটার, এটাই সবার আগে পানির সাথে বিক্রিয়া করে অ্যান্ড জেনারেটস লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রেশন, এবং খুব দ্রুত হিট অফ হাইড্রেশন তৈরি করে, মানে খুব প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। ইট ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড উইচ রিয়েক্ট উইথ ওয়াটার ওয়ান মিক্সিং উইথ সিমেন্ট, এটি হচ্ছে প্রথম কম্পোনেন্ট যেটা সিমেন্টের সাথে প্রথম বিক্রিয়া করে। তারপর টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফিরেট, the presence of tetracalcium aluminate in cement has poor cementing value if reacts slowly with water and generate a small amount of heat of hydration. আচ্ছা, এখন কিছু জিনিস দেখি, নোট ইম্পর্টেন্ট জিনিস। দ্য হাই পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট and low percentage of dicalcium silicate in cement result in rapid hardening. ট্রাইক্যালসিয়াম সিলিকেটটা যদি বেশি থাকে আর ডাইক্যালসিয়াম সিলিকেটটা যদি কম থাকে তখন খুব দ্রুত র্যাপিড হার্ডেনিং হবে, খুব দ্রুত আর্লি স্ট্রেংথ গেইন করবে। আর লো পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট যদি কম থাকে আর ডাইক্যালসিয়াম সিলিকেটটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে সেট হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড বেলা শেষে স্ট্রেংথটা খুব বেশি হবে, মাচ মোর আলটিমেট স্ট্রেংথ বেশি হবে। তো আশা করি বুঝতে পারছেন, আবার একটু দেখলে আশা করি বুঝতে পারবেন। সিটিং অ্যান্ড হার্ডেনিং অফ সিমেন্টটা আমি আর গেলাম না। দ্য কেমিক্যাল রিয়াকশন বিটুইন সিমেন্ট অ্যান্ড ওয়াটার ইজ কল্ড দ্য হাইড্রেশন অফ সিমেন্ট। পানি আবার হচ্ছে সিমেন্টের মধ্যে যে রিয়াকশন ওটাকে আমরা বলি হাইড্রেশন, আর হাইড্রেশনের সময় যে হিটটা বের হয় ওটাকে আমরা বলি হিট অফ হাইড্রেশন। টাইপস অফ সিমেন্টের যদি দেখি আমরা কত ধরনের সিমেন্ট আছে, অর্ডিনারি, পোর্টল্যান্ড সিমেন্ট, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। This is the common type of cement in use. It has adequate resistance to dry sinkage and cracking, but has less resistance to chemical attack. এই অর্ডিনারি ওপিসি যেটা বলি এটা কেমিক্যাল অ্যাটাক রেসিস্ট করতে পারে না, খুব বেশি রেসিস্ট করতে পারে না। ইট শুড নট বি ইউজড ফর কনস্ট্রাকশন অর ইজ এক্সপোজ টু সালফেট ইন সয়েল, যে সয়েলের মধ্যে সালফেট থাকবে ওই জায়গাতে ওপিসি ইউজ করা যাবে না। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কি, ইট ইজ নোন অ্যাজ হাই আর্লি স্ট্রেংথ সিমেন্ট, এটা খুব দ্রুত স্ট্রেংথ গেইন করতে পারে। ইট শুড নট বি ইউজড ফর ম্যাসিভ কংক্রিট স্ট্রাকচার, খুব ম্যাসিভ যদি স্ট্রাকচার হয় সেক্ষেত্রে আপনি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করতে পারেন না। এটা কখন ইউজ করবেন আপনি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, ইট ইজ ইউজড হোয়ার হাই আর্লি স্ট্রেংথ ইজ ডিজায়ার্ড, খুব দ্রুত আপনি স্ট্রেংথ দরকার এরকম জায়গাতে আপনি এটা দেবেন।
ফর কনস্ট্রাক্টিং দ্য রুট পেভমেন্টের জন্য আপনি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট দিতে পারেন। ফর কুল্ড ওয়েদারিং কংক্রিটিংয়ের জন্য দিতে পারেন। মানে খুব দ্রুত কাজ করতে চাইলে আপনি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট দেবেন। লো হেড পোর্টল্যান্ড সিমেন্ট কখন কাজে লাগে? দিস সিমেন্ট ওয়াইডলি ইউজড ইন রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের সময় আমরা লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করি। রিটেনিং ওয়াল তৈরি করার সময় লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করি। আর শুড নট বি ইউজড থিন কংক্রিট স্ট্রাকচার। চিকন কংক্রিট স্ট্রাকচারগুলোতে লো হিট অ্যাডিশন ইউজ করা হয় না। সালফার রেজিস্টিং পোর্টল্যান্ড সিমেন্টের নাম শুনে বোঝা যাচ্ছে সালফেট রেজিস্ট করতে পারে। ইন দিস সিমেন্ট দ্য পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট ইজ কিপড বিলো 5%। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট যেটা সেটা 5% কম রাখা হয়। মানে কী কাজ ইউজ করা হয়? সালফার রেজিস্টিং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ ফর দ্য স্ট্রাকচার হুইচ আর লাইকলি টু বি ড্যামেজড বাই সিভিয়ার অ্যালকালাইন কন্ডিশন সাচ এস ক্যানাল লাইনিং কালভার্টস। ক্যানেল লাইনিং করার সময় মানে যেই জায়গাতে যেই সয়েলের মধ্যে সালফেট থাকার সম্ভাবনা আছে ওই জায়গাগুলোতে সালফেট রেজিস্টিং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করা হয়। হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট কেন ইউজ করা হয়? সি ওয়াটার কেমিক্যাল প্লান্ট এই জায়গাগুলোতে হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট ইউজ করা হয়। কারণ কি এই হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট আমি আগে বলছিলাম অ্যালুমিনিয়াম আছে মানেই খুব ফাস্ট রিয়েক্ট করবে। ইটস সেট কুইকলি অ্যান্ড ইট ইন হায়ার স্ট্রেংথ ইন শর্ট পিরিয়ড, খুব দ্রুত এটা সেট করবে এবং কুইকলি সেট করবে, সেজন্য এই হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট ইউজ করা হয়। পুজুলানা সিমেন্ট কী কাজে ইউজ করা হয়? কালার সিমেন্ট কালারফুল কংক্রিট তৈরি করার জন্য। পুজুলানা সিমেন্ট কেন? পুজুলানা সিমেন্ট ইউজ করা হয় সাধারণত মোস্টলি ড্যাম আর ওয়ার এই জায়গাগুলোর জন্য। তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা। টেস্টিং অফ সিমেন্ট তো আমি আপনাদের আগেই দেখাইছি, তো এগুলো একটু ভালো করে দেখবেন, আশা করি আপনাদের জন্য ইফেক্টিভ হবে। তো আজকের পড়াশোনা এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।